আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ উল্লেখ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে রায় দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় দেন। চতুর্দশ সংসদ নির্বাচন থেকে এ ব্যবস্থা কার্যকর হবে বলে রায় উল্লেখ করা হয়। এ রায়ের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রের পথে উঠল বলে মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। জে মাহমুদের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যে 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। এরপর পরপর 3টি জাতীয় নির্বাচন এই ব্যবস্থায় হলেও 2011 সালে তা বাতিল করে সর্বোচ্চ আদালত। এর ফলে বিগত 3টি নির্বাচন দলীয় সরকারের অধীনে করে আওয়ামী লীগ। প্রতিটি নির্বাচনেই মানুষের ভোটাধিকার হরণ করে ক্ষমতা আঁকড়ে রাখে ক্ষমতাসীনরা। 24-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আপিল করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 8 জন বিশিষ্ট ব্যক্তি। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে আপিলের রায়ে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও প্রবর্তন করা হয়। রায়কে দেশের বিচারিক ব্যবস্থার জন্য একটি মাইলফলক বলে মন্তব্য করেন বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন। এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইলফলক এবং আজকে যে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছে তা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে। জামায়াতের আইনজীবী বলেন, এখন উচিত সবাই মিলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করা। শেষ পর্যন্ত এখানে আমরা আসলাম ফিরে, পরবর্তী দায়িত্ব হবে সকলে মিলে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ইন দ্য সোসাইটি, ফ্রি ফেয়ার ইলেকশন অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ব্যবস্থাকে সকলে মিলে শক্তিশালী করা। রায়ে খুশি সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এই রায় ভবিষ্যতে নির্বাচনের পথ সুগম করবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমরা ভবিষ্যতে এর মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। আর এ রায়ের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রের মহাসড়কে হাঁটতে শুরু করলো বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না। এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও এখনই তা কার্যকর হচ্ছে না। প্রয়োগ হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে। তবে এই রায়ে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মনে করছেন রাষ্ট্রপক্ষ সহ আপিলকারীদের আইনজীবীরা। জিএম মাহমুদ, সুপ্রিম কোর্ট, ঢাকা। যে ঘটনার পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজন হয় সেই পরিস্থিতি বিদ্যমান নেই মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। আদালতের রায় অনুযায়ী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকারের সফলতা 3টি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই প্রমাণিত বলে জানান বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আরও জানাচ্ছেন শাকিলা করিম। তত্ত্বাবধায়ক সরকার এক ধরনের শাসন ব্যবস্থা, যার অধীনে 2টি নির্বাচিত সরকারের মধ্যবর্তী সময়কালে সাময়িকভাবে অনির্বাচিত ও অরাজনৈতিক ব্যক্তিবর্গ শাসনভার গ্রহণ করেন। সাধারণত সংসদ নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনকে সহযোগিতা করাই এই সরকারের প্রধান কাজ। 2011 সালে আওয়ামী সরকারের হস্তক্ষেপে বাতিল করে দেয়া হয় এই ব্যবস্থা। এর পরের ঘটনা সবারই জানা। আওয়ামী সরকারের অধীনে পরপর 3টি নির্বাচনে দিনের ভোট রাতে মৃত ব্যক্তির ভোট প্রদান, ডামি নির্বাচন সহ নানা ঘটনার সাক্ষী হয় দেশের 17 কোটি মানুষ সহ পুরো বিশ্ব। আসন্ন ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় ফেরাকে আশীর্বাদ মনে হলেও যে ঘটনার পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজন হয় 5 আগস্ট হাসিনা পলায়নের মধ্য দিয়ে সেই ঘটনা 1.5 বছর আগেই ঘটে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, সংসদ ভাঙার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের নিয়ম রয়েছে। নির্বাচন তারপরও এই তত্ত্বাবধায়ক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই করবে, কারণ ত্রয়োদশ সংশোধনীর যে তত্ত্বাবধায়ক সরকার আছে সেটা গঠন করার জন্য
সংবিধানে সুনির্দিষ্ট অনুচ্ছেদে খুবই সুনির্দিষ্টভাবে বলা আছে যে সংসদ ভেঙে দেওয়ার 15 দিনের মধ্যে গঠিত হতে হবে, এবং আমাদের সংসদ কিন্তু 1 বছরেরও বেশি সময় আগে ভেঙে দেওয়া হয়েছে। কাজেই যেই ঘটনার পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়, সেই ঘটনা এখন আর ঘটার কোনো সম্ভাবনা নেই। চতুর্দশ সংসদ নির্বাচন করার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার প্রশ্নটা আসবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান এনেছিল। তত্ত্বাবধায়ক সরকার 3টি সুষ্ঠু নির্বাচন করেছে, এটি প্রমাণিত বলে উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আমরাই তো এই তত্ত্বাবধায়ক সরকার আমরা সংবিধানে এনেছিলাম, যাতে করে নির্বাচনের সময় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। এবং এদেশে কিন্তু প্রমাণিত 3টি এরকম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে কিন্তু জনগণ সরকার বদল করে দেখিয়েছে। অতএব যদি তত্ত্বাবধায়ক সরকার এবং সরকার গঠনের যে প্রক্রিয়া ছিল এটা সহকারে যদি সঠিকভাবে আনে, তাহলে আমরা ওয়েলকাম করব। শাকিলা করিম, RTV, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন এই রায় নতুন দিগন্তের সূচনা করবে, সেই সঙ্গে ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে অন্তর্বর্তী সরকারকেও দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় চলে যাওয়ার আহ্বান তাদের। রুদ্র রফিকের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় বিএনপির দীর্ঘ আন্দোলনের ফল। তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে। গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি। পরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আমির খসরু অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালনের তাগিদ দেন। তাদের নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব, কেয়ারটেকারের সরকারের আদলে এখন থেকে, আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত সরকার পরিচালনা করুন। অন্যদিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুম খুনের শিকার পরিবার এবং 24-এর আন্দোলনের শহীদ ও আহতদের পরিবার সহ অসহায় দুস্থদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করে আমরা বিএনপি পরিবার সংগঠন। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় ন্যায় ও গণতন্ত্রের পথে বড় ধরনের অগ্রগতি এসেছে। গণতন্ত্রের পথ চলার জন্য বাংলাদেশে কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক। ক্ষমতা চিরস্থায়ী করতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল বলেও মন্তব্য করেন রিজভী। কি যাচ্ছে তাই ভাবে দেশকে চালানো হয়েছে। রুদ্র রফিক, RTV, ঢাকা। স্বাধীনতার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিশ্ব শান্তি রক্ষায় বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক সম্পর্ককে আরও শক্তিশালী ও প্রশংসনীয় করেছে। পাশাপাশি সব প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকের সময়ে বাহিনীটির ভূমিকা জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে। 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক শুভেচ্ছা বার্তায় এসব লেখেন তিনি। 71-এর রণাঙ্গনে বাহিনীর সাহসী ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় উল্লেখ করে 3 বাহিনীর সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারেক রহমান। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন 7 বীর শ্রেষ্ঠকে। স্বনির্ভর ও সার্বভৌম বাংলাদেশ প্রশ্নে পিতার মতোই দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্যাতন, নির্বাসনে পোড় খাওয়া এই রাজনীতিবিদ 60 বছরে পা দিলেন আজ। তার সহযোদ্ধারা জানিয়েছেন, মানুষের ভাগ্য আর রাজনীতিতে গুণগত পরিবর্তনই তারেক রহমানের লক্ষ্য। নিজের জন্মদিন নিয়ে আনুষ্ঠানিকতা না করার অনুরোধ করেছেন তিনি। আরও জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল।
এক ট্র্যাজিক হিরো হিসেবে সাধারণ মানুষের মুখে আজও উচ্চারিত হয় শহীদ জিয়ার নাম। তার বড় ছেলে তারেক রহমান এখন তারই গড়া দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংগ্রামী জীবনে পিতা পুত্রের মধ্যে রয়েছে অদ্ভুত এক মিল। নির্বাসিত জীবনে প্রতিকূলতার সঙ্গে বছরের পর বছর যুদ্ধ করেছেন তারেক রহমান। বাবা রাষ্ট্রপতি এবং মা প্রধানমন্ত্রী, পৃথিবীর বিরল সৌভাগ্যের প্রতীক হলেও ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক জীবন তার। নির্বাসিত জীবনেও দেশ, জনগণ ও দলীয় নেতাকর্মীরাই তার ব্যক্তিগত ঘর সংসার। পরাজিত স্বৈরাচার নিষ্ঠুর নির্মমতা চালিয়েও কিন্তু দমিয়ে রাখতে পারে নাই। 1965 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। রাজনীতির পথ চলা শুরু হয় 1988 সালের বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে। 2002 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আর 2009-এ দলের পঞ্চম কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারা অক্ষুণ্ণ রাখা যায়। তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর ও উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, নির্বাসিত জীবনে তার মধ্যে কোনো উচ্চাভিলাষ দেখেননি। দেশের মাটি ও মানুষের কল্যাণেই কাজ করতে চান তারেক রহমান। ওনার উপর যে আঘাত নেমে এসেছিল সেটাই কিন্তু এই বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষার জন্য। হয়তো ঘুমের বাইরে সারাটা ক্ষণ কিন্তু উনি দেশেরই সেবা করে যাচ্ছেন, দেশের জন্য কাজ করে যাচ্ছেন। নবপ্রজন্মের নতুন ভাবনায় দেশের সামাজিক অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের মাধ্যমে বদল করতে চান দেশের মানুষের ভাগ্য। রাষ্ট্র পরিচালনায় যদি বিএনপি আসেন, আমরা বিশ্বাস করি আগামী সে বাংলাদেশে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান। ভবিষ্যৎ বাংলাদেশে কীভাবে আমাদের তরুণদের আরও বেশি অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতায়ন করা সম্ভব, কীভাবে ওনাদেরকে আরও বেশি স্বাবলম্বী এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সম্ভব, কীভাবে ওনাদের প্রত্যেকের কর্মসংস্থান গড়ে তোলা সম্ভব, সেগুলো নিয়ে কাজ করছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন বলেন, জন্মদিনে চাকচিক্য নয়, মানুষের পাশে থাকতে চান তারেক রহমান। তারেক রহমান তার জন্মদিনকে সেইভাবে পালন করার ব্যাপারে ডিসকারেজ করেছে। 111-এর সরকার তারেক রহমানকে গ্রেপ্তার করে আমাদের সামনে থেকেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়, হুইল চেয়ারে নিয়ে আসা হচ্ছে। মেরুদণ্ড স্লিপ ডিস্ক হয়ে গেছে। জিয়াউর রহমানের পথ অনুসরণ করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চান তিনি, যার ফলে 1/11 ও আওয়ামী ফ্যাসিবাদের নিষ্ঠুর নিপীড়ন সইতে হয়েছে তাকে। খালেদা জিয়াকে তখন কারাগারে নিয়ে গেল, তখন তারেক রহমান আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান, তখন সিনিয়র ভাইস চেয়ারম্যান থেকে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আমাদের দল তাকে নিয়োগ করে এবং সে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দলকে এবং আমাদের দেশের আন্দোলন সংগ্রামকে নেতৃত্ব দেয়। আওয়ামী লীগ তো সব দিকের চেষ্টা করেছে বিএনপিকে ধ্বংস করে ফেলার জন্য। 2007 সালে গ্রেফতারের পর নির্মম নির্যাতনের কারণে পরের বছর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। তার দেশে ফেরার অপেক্ষায় এখন উন্মুখ হয়ে আছে দলের লাখ লাখ নেতাকর্মী এবং সাধারণ জনগণ। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। 3-4 কার্যদিবসের মধ্যে করা হচ্ছে গণভোট আইন, এমনটাই জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হবে। এছাড়া বিচার বিভাগকে স্বাধীন করার অংশ হিসেবে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রেস সচিব শফিকুল আলম। এ সময় আইন উপদেষ্টা বলেন, আগামী সপ্তাহে গণভোটের আইন করা হবে। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী 3-4 কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। এছাড়া সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন ও পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হবে বলে জানান আইন উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এটা চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। তা আপনারা বলতে পারেন যে আজকে আমরা মাজদার হোসেনের মামলার যে রায় ছিল সেটার পরিপূর্ণ বাস্তবায়ন এবং বিচার বিভাগের স্বাধীনতা পরিপূর্ণরূপে প্রতিষ্ঠার যে শেষ ধাপ সেটা সম্পন্ন করলাম। এখন থেকে নিম্ন আদালতের বিচারক নিয়োগ, বদলি, অন্যান্য বিষয় এবং আদালতের কন্ট্রোল ও শৃঙ্খলা সুপ্রিম কোর্ট সচিবালয়ের হাতে ন্যস্ত থাকবে বলেও জানান আইন উপদেষ্টা। শুধুমাত্র বিচার কাজে নিয়োজিত যারা আছেন সেই বিচারকদের
কন্ট্রোল, শৃঙ্খলা এবং ছুটির বিষয়াদি সুপ্রিম কোর্টের সচিবালয়ের হাতে চলে যাবে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে দেশে ফেরাতে শিগগিরই ভারত সরকারকে চিঠি পাঠানোর কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি। যেহেতু ওনারা এখন কনভিক্টেড, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে। অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফৌজদারি অপরাধে দণ্ডিত ব্যক্তিকে ফেরত দেওয়ার বিধান থাকলেও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের মনোভাব ইতিবাচক নয় বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, চুক্তির ফাঁক ফোকর দিয়েই তারা বাংলাদেশের আবেদন প্রত্যাখ্যান করতে পারে। তবে এই রায় ভারতের উপর চাপ বাড়াবে। খান আলমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশ এবং ভারতের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত হয় অপরাধী প্রত্যর্পণ চুক্তি। হস্তান্তর প্রক্রিয়াকে সহজ করতে 16 সালে মূল চুক্তিটি সংশোধন করা হয়। 2015 সালে উলফা শীর্ষনেতা অনুপ চেটিয়াকে এই চুক্তির আওতায় ভারতে ফেরত দেয় বাংলাদেশ। অপরদিকে 2020 সালে শেখ মুজিবুর রহমান হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মজিদকে ফেরত দেয় ভারত, যার দণ্ড কার্যকর করে তৎকালীন শেখ হাসিনা সরকার। এছাড়াও বেশ কয়েকজন চিহ্নিত আসামিকে হস্তান্তর করে দুই দেশ। 24 জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পেয়েছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা গত ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরত দিতে চিঠি দেয় দিল্লিকে, তাতে কোনো জবাব মেলেনি। রায়ের পর চাপ বাড়লেও ফেরত দেওয়ার বিষয়ে ভারতের মনোভাব ইতিবাচক নয় বলে মনে করেন আইন বিশ্লেষকরা। আমাদের জানা মতে তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন, ভারতের সরকারও সেটা স্বীকার করেছেন। আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। বন্দি বিনিময় চুক্তির পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে অনেক বন্দি বিনিময় হয়েছে, বাংলাদেশ থেকেও গেছে, ভারত থেকেও এসেছে। তা আমার তো মনে করি দুই দেশের ডিপ্লোম্যাটিক যে চ্যানেলে যোগাযোগের মাধ্যমে আমার মনে হয় যে যদি ভারত তার সদিচ্ছা পোষণ করেন তাহলে এটা করতে পারে। চেষ্টা করে যেতে হবে অবশ্যই। ভারত তো মনে হয় না খুব সহজে ওনাদেরকে বাংলাদেশে ফেরত দেবেন, কিন্তু এই উদ্যোগটা চালু রাখতে হবে এবং আরও অন্য বন্ধু দেশের সহায়তা নিয়ে এই উদ্যোগটা চালু রাখতে হবে, যাতে করে ভারতের উপর এক ধরনের চাপ তৈরি হয় যে হত্যা, গুমের মতো ফৌজদারি নানা অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যায়িত করে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চাইবে না বলে মত তাদের। এই বন্দি বিনিময় চুক্তির অন্যতম বিষয়বস্তু কিংবা সেফগার্ড একজন অভিযুক্তর ক্ষেত্রে, এই ক্ষেত্রে শেখ হাসিনার ক্ষেত্রে, যে তিনি যদি কোনো কারণে রাজনৈতিকভাবে কোনো পারসিকিউশনের কিংবা অভিযোগের দণ্ডিত হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে অনুরোধকারী রাষ্ট্রের অনুরোধ প্রত্যাবর্তনকারী রাষ্ট্র সেটা গ্রহণ করবেন না। চাপ সৃষ্টিকারী উন্নত বিশ্বের বেশিরভাগ দেশেই মৃত্যুদণ্ড নিষিদ্ধ হওয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরাতে তারা কোনো চাপ দেবে না বলেও মনে করেন বিশ্লেষকরা। যেখানে একজন আসামিকে ফিরিয়ে দিলে সে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারে, সেই ক্ষেত্রে হয়তো জাতিসংঘের সহায়তা পাওয়াটা দুরূহ হবে বলে আমার মনে হয়। খান আলামিন, RTV, ঢাকা। 3 দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। সফরের প্রথম দিন শনিবার প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। প্রতিনিধি পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনার কথা জানান পররাষ্ট্র সচিব। সফরকালে দুই দেশের মধ্যে 3টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবার কথাও রয়েছে। সফর শেষে আগামী সোমবার ঢাকা ত্যাগ করবেন ভুটান প্রধানমন্ত্রী। ভুটানের সাথে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, ভুটানে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা বিষয়ক 3টি সমঝোতা স্মারক
স্বাক্ষর হবার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও ওমানের সহযোগিতায় দুই দেশের বাণিজ্য, জ্বালানি, মানব সম্পদ উন্নয়ন সহ নতুন সম্ভাবনার দিক সম্প্রসারিত হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ওমানের ৫৫তম জাতীয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, ফিলিস্তিন ইস্যুতে ওমানের নীতিগত ও মানবিক অবস্থানকে বাংলাদেশ বিশেষভাবে শ্রদ্ধা করে। এ সময় বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল হাজি ইসমাইল আল বালুশি বলেন, ওমানের অর্থনৈতিক উন্নয়নে প্রায় ৭ লাখ বাংলাদেশি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, ব্যবসায়ী, গণমাধ্যম ব্যক্তিত্ব ছাড়াও বাংলাদেশে বসবাসরত প্রবাসীরা উপস্থিত ছিলেন। ওমানে প্রায় ৭ লাখ বাংলাদেশি প্রবাসী অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে, এতে আমরা কৃতজ্ঞ। এদিকে অন্তর্বর্তী সরকার সহ ভবিষ্যৎ নির্বাচিত সরকারের সঙ্গে ওমান সবসময় সুসম্পর্ক বজায় রাখতে চায়। দুই দেশের সম্পর্ক ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে বাণিজ্য, কৃষি, জ্বালানি ও মানব সম্পদ উন্নয়নের খাতগুলো আরও সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ক্যারিবীয় অঞ্চলের সার্বভৌম দ্বীপরাষ্ট্র সেন্ট ক্রিস্টোফার অ্যান্ড নেভিসের কনসুলেট। এ উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ানে আয়োজিত হয় জমকালো অভ্যর্থনা অনুষ্ঠান। কনসুলেট স্থাপনের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এর মাধ্যমে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংস্কৃতিক আদান প্রদান এবং অর্থনৈতিক কার্যক্রমে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে মনে করেছেন তারা। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এইটাই প্রথম যে ক্যারিবিয়ান আইল্যান্ডের সাথে বাংলাদেশ একটা বায়োলাটারাল মিউচুয়াল করেছে। ইনশাআল্লাহ যদি চেষ্টা করব যাতে বাংলাদেশ অ্যান্ড ক্যারিবিয়ান আইল্যান্ডের একটা প্রথম এই দেশের সাথে একটা সম্পর্ক তৈরি। ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের সরাসরি বিমা সেবা দিতে ব্যাংক ক্যারুশেন্স সেবা চালু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ইউসিবি। জীবন বীমা এবং সাধারণ বীমা উভয় ক্ষেত্রে গ্রাহকরা ইউসিবির যে কোনো শাখা থেকে এই সুবিধা নিতে পারবেন। সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে এ সেবায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মুহিবুজ্জামান, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মাহবুবুর রহমান, ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশিদ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ সেলিম। ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসে প্রায় ৫০০ একর জমি দখলে নেওয়া শুরু করেছে ইসরায়েল। বৃহস্পতিবার এ ঘোষণা দেয় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগাট। এসব জমিতে অবকাঠামো উন্নয়ন ও ঐতিহাসিক নিদর্শন উন্মোচনের কথা জানায় তারা। এদিকে গাজায় ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা মরদেহ উদ্ধারে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার সকাল ৯টায় গাজার মধ্যাঞ্চলের প্রথম ধাপের অভিযান চালাবে গাজার সিভিল ডিফেন্স ও আন্তর্জাতিক রেড ক্রস। সেখানে কয়েক মাস আগে ইসরায়েলি হামলায় নিখোঁজ হয় ৬৪ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ১২ শিশু ও ৮ নারী সহ ৩২ ফিলিস্তিনিকে হত্যা করেছে আইডিএফ। খেলার খবর। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের ড্র ও ভারতের বিপক্ষে দারুণ জয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ৩ ধাপে এগিয়েছে বাংলাদেশ। শীর্ষস্থানে আগের মতোই আছে স্পেন। পুরুষ ফুটবলের আন্তর্জাতিক বিরতি শেষের ২৪ ঘন্টার মধ্যে চলতি বছরের শেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। এবারের ফিফা উইন্ডোয়ে ২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। গত বৃহস্পতিবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-২ ড্রয়ের পর মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতকে ১-০ গোলে হারিয়েছে তারা। ৩ ধাপে এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮০তম। এশিয়া কাপ রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আগামীকাল ভারত এ দলের মুখোমুখি হবে বাংলাদেশ এ দল। কাতারের ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ৩:৩০টায়। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে ওপেনার হাবিবুর রহমান সোহানের রেকর্ড সেঞ্চুরিতে হংকংকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করে টাইগার যুবারা।
এরপর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে একই ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে 1 পা দিয়েই রাখে বাংলাদেশ। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারতে হয় শ্রীলঙ্কার কাছে। লঙ্কাদের কাছে হারলেও নেট রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ সেরা হয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। অন্যদিকে একই দিন দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা খেলবে পাকিস্তানের বিপক্ষে। রাতের সংবাদে পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।